এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটনের বিমানবাহী রণতরী কিছুই না, বিস্ফোরক মন্তব্য মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু। পশ্চিম তীরে ইসরায়েলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের। পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপড়েন, সুযোগ নেওয়ার চেষ্টায় চীন, রয়টার্সের প্রতিবেদন। ইতিহাসের সেরা নির্বাচনী ফল পেতে যাচ্ছে জামায়াত, হাঁটে হাঁড়ি ভেঙে দিল আন্তর্জাতিক গণমাধ্যম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটনের বিমানবাহী রণতরী কিছুই না, বিস্ফোরক মন্তব্য মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। মার্কিন নৌবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক ইরান মার্কিন আলোচনার বিশ্লেষণ করতে গিয়ে জোর দিয়ে বলেছেন যে ইরানের চেয়ে ট্রাম্পেরই এই আলোচনার বেশি প্রয়োজন। মার্কিন নৌবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার সতর্ক করে বলেছেন যে পশ্চিমারা সর্বদা তার গুপ্তচর সংস্থাগুলির মাধ্যমে ইরানের সাংস্কৃতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করতে চাইছে এবং অপর্যাপ্তভাবে নিয়ন্ত্রিত তথ্য যোগাযোগ রুট ব্যবহার করে কিছু ইরানিকে তাদের এজেন্ট নিয়োগ করেছে। তিনি স্পষ্ট করে বলেন যে ক্ষেপণাস্ত্র শুধুমাত্র ইরানের জন্য একটি কাঙ্ক্ষিত আক্রমণাত্মক হাতিয়ার নয়, বরং প্রতিরোধ ও বেঁচে থাকার মেরুদণ্ড, এবং এই স্তম্ভ যে অপসারণকারী যে কোনো চেষ্টা ইরানকে অরক্ষিত করে তুলবে। তিনি যুক্তি দেন যে ইরান যদি তার ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই কমিয়ে দেয় যে তারা আর ইসরায়েলে আঘাত করতে পারবে না, তাহলে ইসরায়েল প্রতিশোধীর ভয় ছাড়াই ইরানে আক্রমণ করবে। আমেরিকান বিশ্লেষক স্পষ্ট করে বলেন যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ এড়ানোর মূল কারণ কৌশলগত অক্ষমতা। তিনি বলেন যে কোনো সামরিক আক্রমণ ইরানকে এমন প্রতিক্রিয়ার দিকে ঠেলে দেবে যা একই সাথে মার্কিন বাহিনী এবং স্বার্থের জন্য গুরুতর ক্ষতি বয়ে আনতে পারে। রিটার জোর দিয়ে বলেন যে এই ধরনের পরিবেশে ইরানের সাথে যুদ্ধ কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত সুবিধা তো আনবেই, বরং ট্রাম্পের জন্য একটি অভ্যন্তরীণ রাজনৈতিক বিপর্যয়ও হতে পারে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কেবল ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য। ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু। ইরান নিয়ে চলমান আলোচনা ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠক এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় সাম্প্রতিক আলোচনা শেষে নতুন দফার সংলাপের প্রস্তুতি চলছে। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমও জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনায় মূল বিষয় হবে। নেতানিয়াহুর অবস্থান হল তেহরানকে শুধু পারমাণবিক কর্মসূচি নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কড়াকড়ি আরোপে এবং হামাস ও হিজবুল্লাহ মতো আঞ্চলিক গোষ্ঠীগুলির প্রতি সমর্থন বন্ধে চাপ দিতে হবে। এটি ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর নেতানিয়াহু ও তার মধ্যে সপ্তম বৈঠক হবে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আরও কঠোর অবস্থান নিতে উৎসাহিত করবেন, যা ইরানের কাছে একেবারেই রেড লাইন হিসেবে বিবেচিত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে। তিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অলোচনাযোগ্য বলে মন্তব্য করেছেন। পশ্চিম তীরে ইসরায়েলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের। ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা দ্বিরাষ্ট্র সমাধানকে হুমকির মুখে ফেলছে বলে সতর্কবার্তা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার ৯ ফেব্রুয়ারি জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু গতকাল জর্ডান সফরে গিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সেখানে জর্ডানের রাজা আবদুল্লাহ দুইয়ের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী তৎপরতার দিকে ইঙ্গিত করে বলেন, আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিকভাবে স্বীকৃত সিদ্ধান্ত দ্বিরাষ্ট্র সমাধানকে পুরোপুরি পাশ কাটিয়ে পশ্চিম তীর অঞ্চলে নিজেদের দখলদারিত্ব কার্যক্রম বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আত্মপ্রকাশের সম্ভাবনাকে চিরতরে নস্যাৎ করাই তেল আবিবের উদ্দেশ্য। ইসরায়েলের প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলের এই দখলদারিত্বমূলক তৎপরতা শুধু দ্বিরাষ্ট্র সমাধানকেই হুমকির মুখে ফেলছে না, বরং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং বিশেষ করে
এই অঞ্চলের ইসলাম ও খ্রিস্টান ধর্মের স্থাপনাগুলোর নিরাপত্তার জন্যেও ঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে থামাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে প্রেসিডেন্ট আব্বাস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ভূখণ্ডে যাবতীয় দখলদারিত্ব কার্যক্রম স্থগিত রাখার বিষয়টি উল্লেখ ছিল। আমি তাকে সেই ব্যাপারটি স্মরণ করিয়ে দিতে চাই এবং ফিলিস্তিনের অস্তিত্বের স্বার্থে এই ইস্যুতে তার হস্তক্ষেপ কামনা করছি। পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজনৈতিক সংকটে পড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসনকে ঘিরে সৃষ্ট বিতর্কের কারণে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন স্কটিশ লেবার পার্টির নেতা আনাস সারোয়ার। গত 2 দিনে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ 2 শীর্ষ কর্মকর্তার পদত্যাগের ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে। বিতর্কটি সৃষ্টি হয় মার্কিন ধনকুবের ও সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে লর্ড ম্যান্ডেলসনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে। 2024 সালের শেষ দিকে ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন স্টারমার। যদিও তিনি সেপ্টেম্বরে ম্যান্ডেলসনকে বরখাস্ত করেন, বিতর্ক থামেনি। ধারাবাহিকতায় ম্যান্ডেলসন লেবার পার্টি ও হাউস অফ লর্ডস থেকে পদত্যাগ করেন। সোমবার এক সংবাদ সম্মেলনে আনাস সারোয়ার সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, লেবার সরকার অনেক ভালো কাজ করলেও এই বিতর্ক সেগুলোকে আড়াল করে দিচ্ছে। জনগণ সেসব সম্পর্কে জানতে পারছে না। এই বিভ্রান্তিকর পরিস্থিতির অবসান প্রয়োজন। ডাউনিং স্ট্রিটে নেতৃত্বের পরিবর্তন দরকার। এই সংকটের জেরে সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রীর যোগাযোগ প্রধান টিম অ্যালান। এর একদিন আগে রবিবার পদত্যাগ করেন চিফ অফ স্টাফ মর্গেন ম্যাক্সুইনি। ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ভুল পরামর্শ দেওয়ার দায় স্বীকার করেই তারা পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, স্টারমারের পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। ডাউনিং স্ট্রিটের কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রমাণ করতে হবে যে রাজনীতি জনকল্যাণের জন্য শক্তিশালী হাতিয়ার হতে পারে। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে দেশ পরিবর্তনের কাজ চালিয়ে যাব। পরে দলের এমপিদের সঙ্গে বৈঠকেও তিনি নিজের অবস্থানে অনড় থাকার কথা জানান। অপরদিকে বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী সরকার পরিচালনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল না দিতে পারলে নতুন নির্বাচনের দাবি তোলা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এদিকে লর্ড ম্যান্ডেলসনকে বরখাস্তের পর তাকে প্রদত্ত সরকারি অর্থের বিষয়টি বর্তমানে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর পর্যালোচনা করছে। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন, সুযোগ নেওয়ার চেষ্টায় চীন। রয়টার্সের প্রতিবেদন। 2026 সালের শুরুর দিকে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়ায় সেই শূন্যস্থান পূরণে এবং নিজের প্রভাব বিস্তারে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে চীন। গত কয়েক মাস ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের শীতলতা এবং দিল্লির প্রভাব হ্রাসের সুযোগকে কাজে লাগিয়ে বেজিং এখন ঢাকার জন্য প্রধান অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক সংকট এবং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা বাংলাদেশকে চীনের বিনিয়োগের দিকে আরও বেশি ঝুঁকতে বাধ্য করছে। চীন এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন বড় প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে এবং দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর ও বাণিজ্যিক আলোচনার গতি ত্বরান্বিত করেছে। অন্যদিকে ভারতের সঙ্গে কানেক্টিভিটি এবং সীমান্ত সংক্রান্ত কিছু অমীমাংসিত ইস্যুতে অস্বস্তি তৈরি হওয়ায় বাংলাদেশের বর্তমান নীতি নির্ধারকরা বেইজিংয়ের প্রস্তাবগুলোকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এই পরিস্থিতিকে ভারতের জন্য একটি বড় ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ সময় ধরে ভারতের নেবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতির কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ, কিন্তু বর্তমানে দিল্লির প্রভাব কমে আসা এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বেইজিংয়ের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এই অঞ্চলে ভারতের কৌশলগত আধিপত্যকে প্রশ্নের মুখে ফেলেছে। ফলে ঢাকার এই পরিবর্তিত পররাষ্ট্রনীতি এবং বেইজিংয়ের সক্রিয়তা আগামী দিনে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিহাসের সেরা নির্বাচনী ফল পেতে যাচ্ছে জামাত। রয়টার্সের প্রতিবেদন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জনমত জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী জিতুক বা না জিতুক, দলটি ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনী ফলাফল পেতে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, বহু বছর ধরে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্বাচনের সময় বিরোধী দলগুলোর রাজপথে উপস্থিতি ছিল খুবই কম। কখনো তারা নির্বাচন বর্জন করে
করেছে, আবার কখনো শীর্ষ নেতাদের গণগ্রেফতারের ফলে কোণঠাসা হয়েছে। তবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে এবার পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থানে যারা তার সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল, এমন বহু তরুণ বলছে এই নির্বাচন হবে 2009 সালের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্যাপকভাবে এগিয়ে থাকবে বলে ধারণা করা হলেও ইসলামপন্থী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন একটি জোট শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। রয়টার্স বলছে নতুন একটি দল, যা 30 বছরের নিচের জেন জি সদস্যদের নেতৃত্বে গড়ে ওঠা গণ অভ্যুত্থানে রাজপথ কাঁপানোর পরও নির্বাচনী ভিত্তি তৈরি করতে ব্যর্থ হয়ে জামায়াতের সঙ্গে জোট বেঁধেছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তাদের দল 300 আসনের মধ্যে 292টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তারা সরকার গঠনের মতো আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। বিশেষজ্ঞদের মতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে পরিষ্কার ও চূড়ান্ত ফলাফল দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার পতনের পর কয়েক মাস ধরে চলা অস্থিরতায় বাংলাদেশের প্রধান শিল্প খাত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানি খাত, গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এই নির্বাচনের রায় বাংলাদেশের উপর আঞ্চলিক দুই শক্তি প্রতিদ্বন্দ্বী চীন ও ভারতের ভূমিকায়ও প্রভাব ফেলবে।